and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. Good afternoon. দর্শক শ্রোতা সারা বিশ্ব ওয়ার্ল্ড থেকে যারা দেখছেন এবং দেখবেন, আমি শারাফত হোসেন বাবু আবার আপনাদের মাঝে এসেছি শনিবার দিন। আজকে আমাদের নভেম্বরের 23rd, আমি ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের আলাপন অনুষ্ঠানটি মিলেনিয়াম টিভির একটি চমৎকার আয়োজন, আপনারা প্রত্যেক শনিবারে দেখে থাকেন। আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতে আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি এবং আমাদের দুজন গেস্ট আছেন। আমাদের ওয়াশিংটনের সোশ্যাল অ্যাক্টিভিস্ট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সাবেক সভাপতি এবং আপনার এখানে রোডস এন্ড হাইওয়ে যেটাকে বলে সড়ক বিভাগের বেশ দক্ষতার সাথে কাজ করেছেন বহু বছর, ডক্টর আনোয়ার করিম। বাংলাদেশের যানজট নিয়ে কথা বলবেন আজকের গেস্ট। ওয়েলকাম টু আওয়ার শো ডক্টর আনোয়ার করিম। আসসালামু আলাইকুম। উনি মেরিল্যান্ডে থাকেন, বাট আমরা গ্রেটার ওয়াশিংটন বলি। সো ওয়েলকাম টু আওয়ার শো। অ্যান্ড অ্যানাদার গেস্ট ফ্রম বাংলাদেশ, ভেরি স্ট্রং অ্যাক্টিভিস্ট ফ্রম বাংলাদেশ, কুদ্দুতি খুদা। উনি জনপ্রশাসন নিয়ে কথা বলেন, বিভিন্ন সেক্টর, নেম এনিথিং, আপনার সচিবালয় যে কোনো সেক্টর নিয়ে কথা বলেন। আমি দর্শকরা দুজনকে আজকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং কিভাবে চলছে, আমাদের প্রাপ্তি এবং ব্যর্থতা কোথায়, প্রধান উপদেষ্টা বলেছেন ভুল হলে ধরিয়ে দিতে, ভুলগুলা কোথায়, এবং রিসেন্টলি দেখলাম সেনাকুঞ্জে সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে যথেষ্ট সম্মান দিলেন আমাদের প্রধান উপদেষ্টা। এটা কোনো ট্যাকটিক কিনা বা এটা আসলে মন থেকে দিয়েছেন কিনা, বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেখেছেন আপনারা? আপনাদের থেকে দর্শক শ্রোতারা জানতে চায় যে বিএনপি থেকে সময় ব্যয় করার চালাকি কিনা। এটা আবার চালাকি হলে হয়তো আর্মি টার্মি সবাই 3 বাহিনীর প্রধান এইভাবে দিত না। আমার কাছে একজন উপস্থাপক হিসাবে বা টেলিভিশন পক্ষ থেকে I liked it so much, so as well as so many others we got information that তারা সবাই খুশি। এই একটা স্বস্তির দিকে বোধহয় দেশ যাচ্ছে। সংস্কার করেই যেন প্রধান উপদেষ্টা দেশটাকে নির্বাচনের দিকে যায়, এটা আমাদের পত্রিকায় হেডলাইন করেছি। আমি নিজেও সংস্কারের পক্ষে। গো হেড, ফ্লোর ইজ ইয়োর্স ডক্টর আনোয়ার করিম এবং কুদ্দুতি খুদা, আপনাকে অভিনন্দন আজকের অনুষ্ঠানে। ওকে, আসসালামু আলাইকুম। আপনাকে অভিনন্দন, আপনাকে বাবু, আপনাকেও থ্যাঙ্কস আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং মি। খুব খুশি হয়েছি বাবু ভাই, আপনি যে ইন্ট্রোডাকশন দিলেন। আমাদের দেশের আজকে পরিস্থিতি নিয়ে আমরা সবাই খুব উদ্বিগ্ন, ডেফিনেটলি উদ্বিগ্ন। এই জুলাই আগস্টের পর থেকে যা ঘটছে, তা আমরা এখানে আমেরিকাতে বসে আমরা অনুধাবন করছি। আমরা এটাকে বিশেষভাবে চিন্তা ভাবনা করছি কি দেশ কিভাবে আগাচ্ছে। এখন আমি সবসময় ভুলে যাই না, আজকে ভুলে গেছি, সরি ফর দ্যাট, যে আমাদের সিইও ডক্টর মোহাম্মদ, তিনি ঢাকা অবস্থান করছেন, চাঁদপুরে বর্তমানে। উনি, আমরা অনেকগুলো কাজ আছে ঢাকায়, আমিও আসছি ভেরি সুন ইনশাআল্লাহ। সো উনি আমাদের বিভিন্ন ভাবে লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকেন। ডক্টর মোহাম্মদকে আজকের অনুষ্ঠানে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখন যে কানেকশন গুলা করছেন, সব লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন সাইদুর রহমান মান্না, তাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। গো হ্যাড। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি প্রথমে আসি দেশের অবস্থা নিয়ে। দেশের জুলাই আগস্টের 5 তারিখের পর থেকে যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো অত্যন্ত নিখুঁতভাবে দেখার প্রয়োজন আছে। 5 তারিখের পরে 7-8 তারিখে গভর্নমেন্ট ফর্ম হলো, উপদেষ্টা সিলেকশন হয়েছে, উপদেষ্টা গ্রহণ করেছে, দায়িত্ব নিয়েছে এবং দেশ চলছে। উপদেষ্টা সবাই যে সবকিছু ঠিক মতো করছে এটা বলা ঠিক সম্ভব না, কারণ ভুলভ্রান্তি প্রত্যেকেই থাকে। এখন যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং হলো যে সংস্কার। দেশে যদি সংস্কার না হয় তাহলে এই অ্যাক্টিভিটির কোনো সমাধান আসবে না। কারণ সংস্কার না করে যদি আমরা নির্বাচন দিয়ে দেন, তাহলে যা আমরা যে অবস্থা সে অবস্থায় রয়ে গেলাম, কোনো চেঞ্জ হলো না। এখন এই সংস্কারগুলো কিভাবে হচ্ছে, কতখানি ডিপলি হবে, এগুলো অনেক চিন্তার বিষয় আছে। তবে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের যে চেতনা, যে উপলব্ধি হয়েছে এই ঘটনার পর থেকে, তাতে এখন আমরা সবাই সচেতন, সবাই জানি কিভাবে আমাদের পূর্ণ মুক্তি আসবে, পূর্ণতা আমাদের আসবে, সেটা আমরা চিন্তা করে নিয়ে আমাদের মনের মধ্যে একটা
একটা ধারণা আমাদের পোষণ করা প্রত্যেকেই করে ফেলেছে যে কিভাবে আমরা সমস্যাগুলোকে পাবো এবং কিভাবে সমস্যাগুলো আমাদের মধ্যে আসবে। যেমন ধরেন নির্বাচনের সংস্কার, নির্বাচন কমিশন হবে, নির্বাচনের জন্য একটা একটা ত্রুটিপূর্ণ নির্বাচন কিভাবে দেশকে আগায় নিতে পারে সেটা আমাদের সবাই জানা, যেটা আমরা কোন সময় এ পর্যন্ত পাইনি। গত 3টে নির্বাচন যেটা হয়েছে সেটা একটা প্রহসন নির্বাচন হয়েছে, লোক দেখানো নির্বাচন হয়েছে। তো এখন আমরা এই পথ থেকে মুক্তি পেয়ে আমরা একটা সুস্থ নির্বাচনে যেতে পারি কিনা সে চেষ্টা করতে হবে, এবং আমার মনে হয় আমি চেষ্টা করলে অবশ্যই চেষ্টা করতে পারবো। এরপরে আরো অনেক অনেক সংস্কার কথা আছে, এই যা দেশের বিভিন্ন সংস্কার, সেগুলো আমি জানতে চাচ্ছি না, সেটা আমার কুদ্দুস ভাই উনি বলবেন। তবে আমার মতে আমি যেটা মনে করি যে দেশের নির্বাচনের আগে এখন এই নির্বাচনের জন্য যেগুলো সংস্কার দরকার সেটা করে নিয়ে তারপরে এক নির্বাচন হওয়ার পরে নির্বাচিত প্রতিনিধি হাত দেশের ক্ষমতা হস্তান্তর হওয়ার পরে আমরা সত্যিকার দেশের স্বাধীনতা পাবো, এই আশা করছি আর কি। আমি এইটুকুই বলে শেষ করি। এখন কুদ্দুস ভাই উনি বলেন, আপনি দেশে আছেন, আপনি আরো ভালো বলতে পারেন আমার চেয়ে, বলেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ডক্টর আনোয়ার করিম ভাই, ধন্যবাদ শারাফত হোসেন। আনোয়ার করিম ভাই যে বিষয়টা বলছিলেন যে সংস্কারটা জরুরি এবং সংস্কার করেই নির্বাচনে যেতে হবে, আমি অবশ্যই আপনার সাথে একমত। কিন্তু সংস্কার জরুরি, সংস্কার করতে হবে। এই সরকারটা আপনি যদি ভাবেন যে শুধু এই সরকারটা অন্তর্বর্তী সরকার ব্র্যাকেটের সংস্কার, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, সরকার একটা চলমান প্রক্রিয়া, সরকারের মতো করে আছে, সংস্কারও একটা চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে। সংস্কার না করে ইলেকশনটা পারফেক্ট হবে না, পারফেকশন অফ দ্য ইলেকশন যেটা বলা হয় সেটা হবে না। এটা সংস্কার লাগবে, অবশ্যই লাগবে। কিন্তু আমার প্রশ্নটা হলো এখানে যে আমি সংস্কার করতে যে আমি যদি দীর্ঘায়িত করি, সময়টাকে দীর্ঘায়িত করি, তাহলে কিন্তু দেশে একটা অন্য পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি, গত 15 বছর বিএনপি কিংবা আমাদের 18 কোটি জনগণের কথাই ধরেন, যে ওরা কিন্তু ভোট দিতে পারে নাই। তো ভোট না দেওয়ার যে আকাঙ্ক্ষা, ক্ষুধা, ওটা কিন্তু রয়ে গেছে। ওই ক্ষুধাটা যত দ্রুত ক্ষুধাটা নিবারণ করবেন ততই আপনার মঙ্গল, আমি মনে করি। সংস্কার চলবে, আর একদম পূর্ণাঙ্গ সংস্কারের পরে নির্বাচন, এই শব্দের সাথে, এই বাক্যের সাথে আমি একমত না। কারণটা হলো কি, একটা ইলেক্টেড গভর্নমেন্টের যে ক্ষমতাটা থাকে, অন্তর্বর্তী সরকারের কিন্তু ওই ধরনের ক্ষমতা নাই। মানে জনগণের প্রত্যক্ষ ভোটে কিন্তু নির্বাচিত না, একটা ব্যাপক গণ আন্দোলনের মুখে একটা সরকার চলে গিয়েছে, অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। ঠিক আছে, এটাও একটা জনমুখী প্রতিফলন। কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে যে সরকার নির্বাচিত হবে আগামীতে, সেই সরকার পরবর্তী সংস্কারগুলো এগিয়ে নেবে। যেটুকু সংস্কার না করলে, মিনিমাম সংস্কার না করলে ইলেকশনটা করা যাবে না, ইলেকশনটা পারফেক্ট হবে না, জনমানুষের মতামত মানে সরাসরি প্রতিফলিত হবে না, সেটুকু করতে হবে। আর সংস্কারের নামে ইলেকশনটা ডিলে করাটা একটু মানে পুরাটা ব্যাকফায়ার করতে পারে। আপনি জানেন যে বাংলাদেশের 5 আগস্টের পরে কিংবা এই মুহূর্ত পর্যন্ত সরকার খুব গভীরভাবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন পারছে না সেটা ভিন্ন প্রেক্ষিত, ভিন্ন প্রেক্ষাপট আছে আর কি। ঠিক আছে, কিন্তু আমি মনে করি যে যত দ্রুত সম্ভব সংস্কারগুলো সম্পূর্ণ করে নির্বাচন ডিক্লেয়ার করেই বেটার হবে। থ্যাংক ইউ। ওকে, আমি আপনাদের দুজনের মাঝখানে থেকে বলি একটু যে সংস্কার কুদ্দুসের কথা খুব গুছিয়ে বললেন, আপনিও বললেন সংস্কার আগে না নির্বাচন আগে। দেখেন আমাদের দেশে বিএনপি শাসন করেছে, জাতীয় পার্টি শাসন করেছে, আওয়ামী লীগ কি করেছে এবং করে তো পালিয়ে গেছে, দেখার কোন বাবাও যেরকম পালিয়ে যে অবস্থায় হয়েছিল, মা মেয়েরও সেরকম হলো। তারাও তো ভালো কিছু করতে পারতো, তাদের তো অনেক ম্যান্ডেট ছিল, তারা দামি 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 দিয়েও নির্বাচন করে সরকারে ঠিক আছে। ভোট দেওয়ার যে ক্ষুধা আর কুদ্দুস কথা মেনশন করলেন, আমার মনে হয় আমি কালকে একটু খবর পেয়েছি ইন্টারনালি, ভেরি অথেন্টিক সোর্স, এখন এটা এক্সিকিউট হয় না, এটা হবে যে এনআরবি সারা বিশ্বে যা নন বাংলাদেশি রেসিডেন্টস আছেন
তারা ভোট দিতে পারবে বলে একটা আশ্বাস পাওয়া গেছে গতকালকে, যে এবার এই প্রথম সারা বিশ্বের বাংলাদেশিরা ভোট দিতে পারবে বলে একটা রাস্তা খুলছে বলে মনে হচ্ছে। দেখেন এই সংস্কার কিন্তু আপনি যেরকম আনন্দ করে আমরাও ভোট দিতে পারবো এজ এ বাংলাদেশি ফরেনার। সো এটা তো কোনোদিন কেউ চিন্তা করে নাই। যেরকম দুই কক্ষ বিশিষ্ট সংসদে কথা বলছেন জনাব তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে, দুই কক্ষটা যদি ডেফিনেশন ব্যাখ্যা দিতে হবে পুরোপুরি। ইটস এ ভেরি গুড আইডিয়া যে আমেরিকাতে আছে সিনেট এন্ড কংগ্রেস একটা ক্ষমতার একটা ব্যালেন্স করে ওরা, রাইট আমার ভাই? আর আপনিও জানেন যে ইন্ডিয়া তো আছে, কিন্তু আমাদের যে দলীয় যে সংস্কার, আমরা যে চেয়ারম্যান সারা জীবন থেকে যাব, কথাটা অনেকেই শুনলে খুব কষ্ট পায় যে বাবু স্টেটকে ফরওয়ার্ড কথা বলে, এই লোকটা তো এভাবে কথা বলে কেন? আমাদের দলেও আমি একটা দলের অনুসারী, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমি খুব ইনভলভ। আমি এখন হোস্ট করছি একটা শো, আমি এখানে দলীয় পরিচয় দিতে পারি না, কিন্তু আপনার দলীয় সংস্কার যদি থাকতো আজকে আওয়ামী লীগের এই অবস্থা হতো না, পালিয়ে যেতে হতো না সবার একসাথে। আজকে বিএনপি এমন হয়েছে কিন্তু যে একসময় নির্বাচন প্রক্রিয়াটাকে এমন ভাবে ভেজালে ফেলেছে, আমি বলছি না, আমি দায় নিয়ে বলছি না, ব্যক্তিগত মতামত, যে তখনও কিছুটা যদি চিন্তা করতো। এই যে দেখেন, সরাসরি বলছি, কারো সাহস হয় না যে তারেক রহমান বলছেন আমাকে দেশ নায়ক বলবা না, আমাকে রাষ্ট্রনায়ক বলবা না। এই কথাগুলো আমাদের ওনাকে 7-8 বছর আগে বহুভাবে বলা হয়েছে, কেউই শুনে নেই, উনিও শুনেছে বলে আমার মনে হয় না। ডোন্ট মাইন্ড। এবং তারেক রহমানকে বলছি, আপনিও আমার খুব কাছের লোক, আপনিও মাইন্ড করবেন না যে এই দেশ নায়কটা যে আগে বলা বন্ধ হইতো, তার মানে এটা ভুল হয়েছে, এটা সংস্কার হয়েছে। এখন সংস্কারের ভিতরে যদি দেশ নায়কও পড়ে যায়, বাকি থাকে কোথায় মিস্টার কুদরতি, কোথায় ডক্টর আনোয়ার করিম? আমার কথা হলো যে বিএনপি এবং জামাত আমি করি না, কিন্তু জামাতের ভিতরে কিন্তু অনেকটা দেখেছি, আমি তাদের পক্ষ বলছি না, তাদের ভিতরে নীতির কিছু একটা, তারা কিন্তু অনেক জায়গায় সংস্কার অলরেডি নিজেরাই করে রেখেছে। তারা একটু স্বার্থপর, আমি জানি, আমি করেছি কাজ তাদের সাথে, আমাদের যেহেতু এলাই ছিল এরা, বলে ফেললাম, কিন্তু তারা স্বার্থপর। বাট দেখেন সুকৌশলে তারা কিভাবে এগোচ্ছে, তারা কিন্তু দে ডুইং ভেরি গুড পলিটিক্স রাইট নাও, আমি বলতেই পারি। তো এনিওয়ে, বিএনপির খালেদা জিয়াকে যে অবস্থানে নিয়ে প্রধান উপদেষ্টা যে সুযোগটা করে দিলেন, যে সম্মানের সুযোগটা করে দিলেন, এটা যেন সব দলের ক্ষেত্রে হয় যারা এরকম কাজ করেছে। উনি কি চমৎকার ভাষণ দিয়েছেন, বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি, আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি। কিন্তু আপনারা দুজন এই ব্যাপারটা একটু উঠাবেন। আর সংস্কারটা কেন দরকার কুদরতি খোদা, দলগুলো আপনি বললেন না ম্যান্ডেট নাই অন্তর্বর্তীকালীন সরকারের, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার না, আসলে এটা ভুল করে ফেলেছে বিএনপি সহ। এটা কিন্তু গণ আন্দোলনের পরে কোনো অন্তর্বর্তী সরকার হয় না, এটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল। এম আই রাইট? রাইট। কারণ তারা সব দলের লোক তো নিয়ে করতে পারতো। এই ছাত্র বৈষম্য বিরোধী ছেলেরা কিন্তু চেয়েছিল সবাই নিয়ে, এগুলো বলতে চাই না দর্শকদের, এখানে বিএনপি সহ আরো অনেক দলের, তারা কিভাবে ম্যানেজ করছে, ম্যানেজটা করতে পারে নাই তখন বঙ্গভবনে। এর কথা উঠে আসছে এবং এইগুলা বেরিয়ে আসবে এক সময়। তো বিপ্লবী সরকার না করে অন্তর্বর্তীকালীন সরকার করেছে, এবং তারা বলেছে আমরা দেখ ঠিক করে যাওয়ার আগে। ভাই, একটা কারখানাও ঠিক করা যায় না 1 বছরে। ওকে, আমার একটা রেস্টুরেন্টে চালার দিন এটা লাগতেছে আমার 3 বছর ঠিক করতে ওয়াশিংটনে। আপনার সংস্কার করতে গেলে ভালো মতো you have to tight all bolt to screws এবং দড়ি শিকল সব টাইট যদি না দেন, সেই কত হবে মিস্টার কুদরতি খোদা। আপনার দলের সংস্কার নাই, দেখেন চেয়ারম্যান 2 বার বেশি থাকতে পারবে না, প্রধানমন্ত্রী 2 বার বেশি থাকতে পারবে না। হোয়াট এ আউটস্ট্যান্ডিং ফর্মুলাস আর কামিং। আজকে দেখলাম নির্বাচন কমিশন না কোথেকে যেন বেরিয়েছে, সোশ্যাল মিডিয়াতে সব সত্যি কথা বেরিয়েছে, আর ফেক খুব কম, যে প্রেসিডেন্টটা সরাসরি ভোটে হইতে হবে। হোয়াট এ নাইস। গো হেড প্লিজ ডাক্তার করেন, কথাগুলো একটু খণ্ডন করেন। না, বুঝলাম। হ্যাঁ, এই যে কথা আপনি বললেন যে দলীয় যে অবস্থা, বাংলাদেশের দলীয় অবস্থা, সেখানে দলীয় সংস্করণ বেশি দরকার। কারণ একটা রাজনৈতিক দলের যদি তাদের যদি নিজেদের দলের মধ্যে যদি ডেমোক্রেসি না থাকে, দলের মধ্যে যদি সব নির্বাচনের পদ্ধতি না থাকে। আনোয়ার ভাই, আমি আজকে একটু বেশি কথা বলবো, আজকে আমি তো কথা কম বলি, সবাই বলতে দেই, একটু বলে দিই। দেখেন, নির্বাচন কমিশন থেকে যখন প্রধান নির্বাচন কমিশন সব ঘোষণা দেওয়া হলো, কোন দল কিন্তু অভিনন্দন বড় করেও দেয় নাই, আবার অবজেকশনও দেয় নাই। কেন? ওয়াই? আপনাকে বলতে হবে যে আপনারা নাম দিয়েছেন ঠিক হয়েছে কিনা। এম আই রাইট? আপনারা এটাকে অ্যাকসেপ্ট করেন যে দিস ইজ এ গুড নির্বাচন কমিশন, নাহলে এখনো চেঞ্জ করেন। আবার পরে দেখা যাবে যে 6 মাস পরে 3 মাস পরে বলবে ওই অমুক লোকের দিছে, এত সিটাইঙ্গা, এটা দিয়ে হবে না। এটা আপনাকে বলা যাবে না, পরে আপনি এখনই বলেন কারেক্টেড। দেখেন, কোনো কথা নাই, নির্বাচন কমিশন কিন্তু
কাজ করা শুরু করে দিয়েছে। বাট কোন পার্টি থেকে মূল বড় দল এখন বাংলাদেশে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দল তো আছেই, আরো নির্বাচন করবে আমরা আশা করি, কিন্তু বিএনপির পক্ষ থেকে বড় ধরনের সাউন্ড দিতে হবে, বলতে হবে যে ইয়েস দিস ইজ এ গুড ওয়ান, কারণ আপনারা নাম দিয়েছেন। গো হেড প্লিজ। তো সেটাই বলছি যে আচ্ছা জি বলেন, আপনি বলেন বলেন করিম ভাই। জি না না ঠিক আছে। আমি যেটা বলছি যে যেটা বললেন যে দলীয়টা দল থেকে আগে ঠিক করতে হবে। বাংলাদেশে বড় দল বিএনপি একজন বড় দল, আওয়ামী লীগ বড় দল ছিল, এখন কি পর্যায়ে যাচ্ছে সেটা আমরা জানি না, এখন পর্যন্ত তার ক্লিয়ার হয়নি। তার নির্বাচনে আসবে কিনা, আসলে কি পর্যায়ে আসবে এটা এখনো কোনো ক্লিয়ার না। তবে আমার যা ধারণা যে আওয়ামী লীগের সাপোর্ট যেটা, সেটা এখনো জনগণের মধ্যে এখনো রয়ে গেছে। আওয়ামী লীগ ইলেকশনে আসবে আমি ধারণা, আমার যে ইচ্ছা, আমার যে মতামত, সেটা হলো যে নিউট্রালি মতামত, সেটা হলো যে আওয়ামী লীগ ইলেকশন আসতে পারে, তাদের মধ্যে সংস্কার করে, তাদের দলীয় নির্বাচন করে, দলীয় নির্বাচনের মাধ্যমে তাদের একটা দল স্পেসিফিক প্রেসিডেন্ট সেক্রেটারি বানিয়ে নিয়ে তারা রাজনীতিতে আসতে পারে, এরকম ধারণা আমার হচ্ছে। যদি তাই হয় তাহলে বড় দুটো দল আওয়ামী লীগ, বিএনপি, জামাত আছে, আরো ছোট ছোট দল আছে, প্রত্যেকটা দল যদি তাদের নিজেদের শুদ্ধিগুলো, নিজেদের বিবেচনাগুলো আগে ঠিক করে নেয়, তখন তারা জাতীয় নির্বাচনের সামনে কথা বলতে পারবে। হ্যাঁ করিম ভাই, আমি সক্রিয়ভাবে রাজনীতি ইনভলভ আছি এই দেশেও এবং বাংলাদেশেও। দেখেন এই মিস্টার কুতুদিকতা, দেখেন একটা লোক 20 বছর 25 বছর, যারা 17 বছর ধরে আজকে আন্দোলন করে বিএনপির লোকগুলা বাইরে আছে, দেখা যাবে যে পয়সার জোরে, মাসেলের জোরে ওই লোকগুলোকে বাদ দিয়ে একটা থার্ড ক্লাস, একটা চোর বাটপার সিন্ডিকেটকে দিয়ে দিচ্ছে এমপি এবং মন্ত্রী বানিয়ে। দিস ইজ নট গোয়িং টু বি অ্যাকসেপ্টেড আন্ডার এই এডমিনিস্ট্রেশন যারা আছে, মেক শিওর করে যাবে তারা যেন ওই সুযোগটা করতে না পারে। আপনার ভোট আপনি দিবেন, আপনার ভোটার হাঙ্গ্রি, কিন্তু কাকে ভোট দেবেন? হাসেমকে না, বাবুকে না, ডাক্তার করিমকে? ইউ হ্যাভ টু ফাইন্ড যে পলিটিক্যালি কারা। দেখেন ইন্ডিয়াতে 5 বছর জেলে যাওয়ার ক্রেডেনশিয়াল না থাকলে বোধহয় মন্ত্রী হয় না, এটা আমি জানি। আমাদের বাংলাদেশে টাকা থাকলে মন্ত্রী হয়ে যায়। বাংলাদেশে টাকা থাকলে এই হাসেম সরো বাদ দিয়ে ওভারনাইট রাত্রে 2টার সময় নমিনেশন দিয়ে দিচ্ছে ডক্টর করিমকে। দিস ক্যানট বি ডান এগেইন। রাইট। 50 বছরের বাংলাদেশে আমরা যদি এটাই ফিক্স করে, এটা একটা সুযোগ আসছে। আমার বহু বছর আগের থেকে ডাক্তার ইউনূসের তার সাথে আমার দেখা হওয়ার পর থেকে বা আগেও কেমন যেন আমার ভিতরে ফিলিং ছিল, এই দোষটা, এই লোকটা বাংলাদেশের একদিন দায়িত্ব নেবে। আমি পার্সোনালি কথা বলেছি ওনার সাথে এগুলো নিয়ে, উনি বলে মহা প্যাঁচ। এবার প্যাচটা ওনাকে খোলার জন্য আজকে অনুষ্ঠানে আমি আবেদন জানাবো যে আপনি পাইছেন, এই প্যাচটা আবার খোলেন। উনি করছেন। থ্যাংক ইউ মিস্টার শারাফত। আপনি যেটা বলছিলেন যে এই সংস্কারটা এবং যে খুবই ইম্পর্টেন্ট কথাগুলো বলেছেন আপনি, যে এটা কিন্তু এটা একটা সংস্কারের অংশ, যে যারা জেনুইন পলিটিশিয়ান, যারা দেশপ্রেমিক রাজনীতিবিদ, ওরা যাতে রাজনীতি করা, সরকার গঠন করার সুযোগ পায়, এই ব্যবস্থাটা করতে হবে। মানে আগে যে বিষয়টা ছিল যে ব্যবসায়ী গ্রুপটাই পার্লামেন্টে প্রবেশ করতো, যার টাকা বেশি সে এমপি হতো। যাই হোক, এইটা চালু হয়েছিল গত 15 বছর আগেও বিএনপির আমলে এমন কিছু হয়েছে। আমি আশা করি আমি আশা করি যে আগামীতে মিস্টার শারাফত, আপনি নিশ্চয়ই জানেন আমরা 2005 সালে ঢাকায় ছিলাম। তারপরে আমি আজকে টকশোর মতো আপনাদের পার্টিসিপেট আমি মনে করেন আরেকটা জিনিস ডিবেট করা উচিত। ডক্টর আল করিম, ডক্টর সরি, আপনি ডক্টরের মতে কথা বলছেন, এই যে ডিবেট ব্যবস্থাটা আছে, যেরকম কমলা হ্যারিস ট্রাম্প ডিবেট করেন, বাইডেন ডিবেট করেন, বাংলাদেশে যারা ডিবেট করার ব্যবস্থা করতে হবে, টেলিভিশন আছে, সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুকে ডিবেট করেন যে হোয়াট ইউ গোনা ডু ফর ইওর কমিউনিটি। রাইট। থ্যাংক ইউ এই আইডিয়াটার জন্য। বাংলাদেশে হতে পারে, অবশ্যই হতে পারে। আপনাকে যেটা বলছিলাম, আমরা যেটা শুরু করছিলাম যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংস্কারটা, মানে যেটা পূর্বের মতো যাতে না হয়, আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে আপনি 2005 সালে যখন ঢাকায় আসছিলেন শারাফত, আমি কিন্তু এটা যদিও এইভাবে বলা ঠিক না, কিন্তু আপনি যেহেতু স্কোপ দিয়েছেন বলছি, আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে আগামীতে বিএনপি ক্ষমতা আসবে না, আপনার মনে থাকার কথা। এবং আমি অনেকগুলো রিজন আমি একমত হয়েছিলাম।
Yes. হ্যাঁ একমত হয়েছিলেন, ঠিক আছে। আমি বলেছিলাম এই কারণে আগামীতে বিএনপি ক্ষমতা আসবে না, আমি কেমন ক্লিয়ার বলেছিলাম, ঠিক আছে। এর আগে এই বিষয়গুলো নিয়ে এই কিছু মানে নীতিগত বিষয় নিয়ে এবং কিছু একাডেমিক বিষয় নিয়ে কিছু পলিসি ম্যাটার গুলো নিয়ে জনাব তারেক রহমান সাহেবের সাথে কথা হয়েছিল। এসবগুলো এক্সিকিউট হয় না সবসময়, যে উনি এক্সিকিউট করতে পারবে তা না, ওই সময় অবস্থাটা ওনার ছিল না। কিন্তু এখন উনি যেসব কথাবার্তা বলছেন এগুলি কিন্তু খুবই সমৃদ্ধ, মানে জ্ঞান সমৃদ্ধ, খুব ক্লোজ ওনার, আমিও ক্লোজ। উনি কি কথাগুলো সত্যি বলছে নাকি এটাও ভানুমতির খেলার মতো ব্যাংকসা করছে, কোনটা? আমি আমি যেটা মিস্টার শারাফাত নাকি ক্ষমতা যাওয়ার জন্য কথাগুলো বলছে, কোনটা? না, আমি মনে করি এখন মিস্টার তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেসব কথা বলছেন, রাজনৈতিক কথাগুলো বলছেন, আজকে উনি বলেছেন চুয়াডাঙ্গার একটা সম্মেলনে, এটি উইজডম বেসড এন্ড ভেটারান পলিটিশিয়ানের মতো কথা বলছেন। আমি তাকে এই জন্য ধন্যবাদ জানাতে চাই। তো এটা ঠিক, উনি এই মুহূর্তে যা বলছেন এইগুলি এক্সিকিউট হবে, এগুলি এক্সিকিউট হবে। উনি খুব সুন্দর সুন্দর কথা বলছেন, কিন্তু সুন্দর কথাটাকে সাসটেইন করবে? হ্যাঁ, এটাই আমি সাবস্টিটিউট করার জন্য আপনাদের সিন্ডিকেটের দ্বারা আবদ্ধ হয়ে যাবে, না, এগুলি আমার মনে হয় বিশ্বাস করেন আমাদের টক শো তারেক রহমান দেখে, আপনাদের জন্য গ্যারান্টি দিয়ে বলছি উনি এখনই হয়তো দেখছে বা দেখে। দেখে আমার মনে হয় আর কি যে ওনাকে বাংলাদেশ ভাবতে হবে আগে। নো বিএনপি, নো আওয়ামী লীগ, উনি বাংলাদেশ শাসন করার দরকার। বাংলাদেশ না বাংলাদেশ শাসন করবে। আপনার মা যেরকম একসময় সংসদে দাঁড়িয়ে সুনাম করেছিল, আপনিও ডক্টর সুনাম করবেন একসময়, সেভাবে কাজ করেন। আচ্ছা, না ঠিক আছে, আমার কথা হলো আপনি জনাব তারেক রহমানকে সেই স্কোপটা দিতে হবে, কাজের রাষ্ট্র পরিচালনার সুযোগটা আপনার দিতে হবে তাকে, ঠিক আছে, তারপরে কাজের প্রসঙ্গটা আসবে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে উনি আগের এনভায়রনমেন্টের কথা বলছিলেন, আমার ধারণা এটা থাকবে না। তবে মিস্টার শারাফাত, আমি আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, মানে 2000 নমুনা দেখা গেছে উনি বাদ দিচ্ছেন অনেককে, ভেরি গুড সাইন আছে, ভেরি গুড সাইন। কিন্তু আমি এই তারেক রহমানের নিজে তার সিন্ডিকেট সংস্কার করবে কিনা এখান থেকে আমি একটা সিন্ডিকেট সংস্কারটা থেকে এসে আমরা আবারও ফিরে আসছি। আমি সিন্ডিকেট বলবো না, আমরা ছোট্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট আছি বিজ্ঞাপন বিরুদ্ধে, ফিরে এসে আমরা সিন্ডিকেট নিয়ে কথা বলবো। Thank you very much. Thank you. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক, এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। দর্শক, আমরা চমৎকার একটি আমাদের এই টেলিভিশনের একটা প্রচার দেখলাম।
খুব শিগগিরই বাংলাদেশেও মিলিয়ন টিভি স্যাটেলাইট সম্প্রচার চালু হওয়ার সম্ভাবনা খুব উজ্জ্বল। আপনারা দোয়া করবেন। আমাদের সিইও ইজ ট্রাইং হিজ বেস্ট। সো ভেরি সুন আমিও ঢাকায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করছি। আই এম গোয়িং ভেরি সুন। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ টু ভিজিট মাই হোম সিটি কুমিল্লা অ্যাজ ওয়েল এজ বাংলাদেশ। সো আমরা যে জায়গায় ছিলাম কুদ্দুসী খোদা সংস্কার, আমি একটু মিস্টার শরাফত, সিন্ডিকেট শব্দটা আমি আসলে ব্যবহার করতে চাচ্ছি না ব্যক্তিগত কারণে। আমি যেটা আপনাকে বলছি যে এই যে গ্রুপটা যেটা আপনার সিন্ডিকেট মিন করছেন, সেটা হলো একটা সুযোগ সন্ধানী গ্রুপ, যারা ওই সময়কার সংস্কার করা যায়, তাদেরকেও ভালো করা যায় না করা যায়। এই বিষয়টা আমি আপনাকে একটু আপনার মাধ্যমে মিস্টার তারেক রহমানও যাতে জানতে পারে কিংবা জানবে, সেটা হলো যে ওই যে সুযোগ সন্ধানী যে আগের যে এনভায়রনমেন্ট কিংবা সিন্ডিকেটের কথা আপনি বলছেন, ওরা এখনো কিন্তু ঢাকায় সক্রিয়। আপনি জানেন যে আপনাদের আমেরিকা কিংবা লন্ডন, ইউরোপ যারা ছিলেন, আমি ওদেরকে সম্মান রেখে কথা বলছি, কিন্তু যারা দীর্ঘদিন ধরে মানসিকভাবে দলের কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা তাদের মধ্যে দেশপ্রেমের বেশ কিছু ঘাটতিও রয়েছে, ওরা কিন্তু এখন খুব সক্রিয় এবং ওরা আগের মতো আবির্ভূত হয়েছে ঢাকায়। এবং বেশ কিছু উদাহরণ আমার কাছে রয়েছে। এর মধ্যে আবার জাতীয়তাবাদী দলের বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা, শীর্ষ না মধ্য পর্যায়ের নেতা আছে, যারা মনে করছেন যে তারা ক্ষমতা চলে আসছেন এবং তারা কাকে মন্ত্রী বানাবেন, কাকে কোন সচিব বিদায় করতে হবে, সে তাকে আমার কথা না শুনলে তাকে আমার কথা না শুনলে তাকে বাদ দিয়ে দিতে হবে, উনি আগের রিজমের লোক, উনি ভালো লোক না। কিন্তু খবর টবর নিয়ে জানা গেল যে সেক্রেটারিকে বিএনপির একজন শীর্ষ নেতা সরাতে চাচ্ছেন। ওই সচিবটা হলো মানে খুবই অনেস্ট এবং তার ফ্যামিলিতে সব জাতীয়তাবাদী, ও মানে আওয়ামী ঘটনার কেউ তার ফ্যামিলির নাই, ওনাকেই একজন সরাতে চাচ্ছেন। ঠিক আছে, তো এই যে আত্মঘাতী বিষয়গুলো এবং নিজের পায়ে নিজে কুড়াল মারার যে বিষয়গুলো, আর এই যে হুট করে ঢুকে পড়া যে না ঠিক আছে বিএনপি সামনে ক্ষমতা আসবে এখন ঢুকে পড়ছি, এইটা এখন সক্রিয় হয়ে গেছে ঢাকায় রাজনীতি। কিন্তু আপনি জানেন, হয়তো তারেক রহমান সাহেব নিজেও জানে না যে অনেকগুলো বেসরকারি গণমাধ্যম কিছু সরকারি প্রতিষ্ঠানে কিন্তু আগের সিন্ডিকেট দখল করে ফেলেছে। এটা কিন্তু হতে দেওয়া যাবে না। আগের যে সিন্ডিকেটটা এবং এই যে অর্ধশিক্ষিত সিন্ডিকেটটা, তাদেরকে আনা যাবে না, তাদেরকে এই ধরনের পদে দেওয়া যাবে না। এবং একটা মানে উইজডম বেসড সমাজ তৈরি করতে হবে, রাষ্ট্র তৈরি করতে হবে, এটা তার একটা মানে চিন্তা করতে হবে। একটা মানে একটা সমৃদ্ধশালী জ্ঞান সমৃদ্ধ সমাজ ব্যবস্থার দিকে আমাদের এগুতে হবে। নতুবা আমরা সামনে যে আপনি জানেন যে 2026 সালে আমরা উন্নয়নশীল দেশে যাব, একটা গ্রাজুয়েশনে যাব, সেক্ষেত্রে আমরা যদি খুব মানে বার্গেনিং এজেন্ট না হতে পারি, আমরা যদি সিভিল প্রফেশনে তৈরি না করতে পারি, আমরা স্কিল লোক যদি তৈরি না করতে পারি, আমরা যদি অর্ধশিক্ষিত লোক দিয়ে কোনো প্রতিষ্ঠান চালাই, তাহলে কিন্তু আমরা ইউরোপ আমেরিকার সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে পারবো না। এই বিষয়টি তারেক রহমান সাহেবের মনে রাখতে হবে যে উনি অনেক কিছু এখন অনেকেই উনি এত বেশি ব্যস্ত এখন, উনি হয়তো জানেন না সরকারি দু একটা প্রতিষ্ঠান এবং বেসরকারি অনেকগুলো গণমাধ্যমেও ওনার নামে মানে ইনফ্যাক্ট ওনার নাম এক ধরনের দখল হয়ে গেছে। দখল বলতে এটা অযোগ্য লোক বসে গেছে। দখল বলতে আমি বলছি না যে দখল করে নিয়ে গেছে, অযোগ্য লোকরা বসে গেলে ওরা যে ঠিক আছে উনি তো ওনার লোক, ঠিক আছে ওনাকে এখানে নিতে হবে। আসলে তো এমনও আমি জানি যেটা হয়তো তারা চিনি। আপনি যে পয়েন্টটা এখন বললেন, আমি নিজে জানি কুমিল্লা সহ সারা বাংলাদেশে। আমি কেন বলছি তারেক রহমানের সুযোগ হয়েছে এগুলোকে এখনই সাইজ করার কথা বলবো, কারণ উনি একটা টাইম পেয়েছেন। ডক্টর ইউনূস উনি সাজাচ্ছেন, সাজানো বাগানে এসে যদি বসতে চান বা ওনার মা বসেন, উই ডোন্ট নো। যেভাবে খালেদা জিয়াকে সেনা খুঁজে নিয়ে যাওয়া হলো, প্রধানমন্ত্রী খালেদা জিয়া হতে পারেন। কিন্তু এখন আমার দেখা যাচ্ছে যে আমি বলে ফেললাম, কারণ পরিস্থিতি ওদিকে যাচ্ছে কিছুটা। এখন ওনাদের তো সুযোগ হয়েছে মাঝের ছেলের যে দলের যে ঘটনাগুলো করেছে, যারা দেখেন কিছু লোককে বয়সে হচ্ছে, সাসপেন্ড করেছে, শোকজ দিয়েছে, কিন্তু তারা আবার ব্যাক করছে। নো, আপনার একটা বন্দুকের গুলি দুইবার ইউজ হয় না ভাইজান। ওকে, বন্দুকের গুলিটা বেরিয়ে গেলে এটা ইউজ করতে পারবেন না আপনার। সেম থিং, আপনি যে সাপ কামড় দিবে তাকে আপনার রাসেল ভাইপারের মতো সব পকেটে বসে থাকে। এখন আমার কথা হলো যে
সবগুলা দল, শুধু বিএনপি বলছি কেন, সবগুলা দলেরই এই সিন্ডিকেট বা এই দেশের প্রতি যাদের প্রেম নাই, যারা বাংলাদেশ বোঝে না, তাদেরকে সাইড লাইনে নিয়ে যাওয়ার এই একটা মুখ্য সময়। আমি ডক্টর আনোয়ার করিমের মুক্তি শুনতে চাই, উনি খুব হাসছেন আমাদের কথায়। আনোয়ার ভাই প্লিজ স্পিক আপ। না না, আমি বলছি, আমি একই কথা বলছি যে বাংলাদেশের শুধু বিএনপি কথা বললে হবে না, বিএনপি আসবে এটা বললে হবে না, কারণ ইলেকশনের রেজাল্ট ক্ষমতা কে আসবে। এক্স্যাক্টলি, এবং ইলেকশনে যদি আপনি হেরেও যান আপনাকে মেনে নিতে হবে, বিএনপিকে মেনে নিতে হবে দেশের ইলেকশনের রেজাল্ট। সুতরাং দেশে যে পার্টিগুলো আছে, যে দলগুলো আছে, প্রত্যেকের কাছে যেতে হবে, প্রত্যেককে সংস্কার করতে হবে, প্রত্যেকের দলীয় মানে ডিসিপ্লিন আনতে হবে, তারপর তারা রাজনীতি করবে। এছাড়া আমাদের দেশে মুক্তি আসবে না। তো বিএনপিকে আমি এখনই ক্ষমতায় দিয়ে দিছি, বিএনপির চাঁদাবাজি শুরু হয়ে গেছে, বিএনপি যে ওই ইয়ার ঘাট দখল করছে, এগুলো অন্যায়, এগুলো হতে পারে না। এগুলো করলেই আমরা আবার সেই একই অবস্থায় চলে গেলাম। এই জন্য আমি যেটা মনে করি যে দেশের রাজনৈতিক দলগুলো, প্রতিটা দলই ইম্পর্টেন্ট। একটু ক্রেডিট দিতে হয় বিএনপি কে, যে আমি বলছি যে যেভাবে দখল শুরু হয়েছিল তারা ভেবেছে তারাই এসে বেঁচে পাওয়ারে, কিন্তু অনেকাংশেই কমে গেছে। কিন্তু বলেন, হ্যাঁ, কমে গেছে বিকজ মানুষের সচেতনতার কারণে কমে গেছে। জনগণ এখন উপলব্ধি করে সবকিছু, জনগণ তার রিঅ্যাক্ট করে। না দলীয় ভাবেও অ্যাকশন নিয়েছেন বা শুরু করেছেন, চিঠিপত্র ছাড়া করেছেন, বহিষ্কার করেছেন, ইয়েস, কিন্তু ইভেন কি পুলিশে দিতেও বলেছেন, রাইট। তো বিএনপি ক্ষমতায় যায়নি, বিএনপি ক্ষমতায় যেতে পারে এরকম সম্ভাবনা বিএনপি আছে, এর সম্ভাবনা অন্য দলেরও আছে। সুতরাং জাতীয় সরকার হতে পারে, সমন্বয় করেও হতে পারে, সব হতে পারে। আর ইলেকশন হলেই যে বিএনপি ক্ষমতায় আসবে এমন কোনো গ্যারান্টি নাই, কারণ বিএনপি একটা দল ছিল, তারা তাদের রাজনীতি আমরা দেখেছি, তাদের ব্যবস্থা আমরা দেখেছি, তাতে আমরা সবাই কিন্তু পুরা খুশি নই। হ্যাঁ, তারা তাদের রেকটিফিকেশন হয়ে গেলে যদি ভালো হতে পারে তাহলে তারা করবে। আপনি কি জায়গায় খুশি না, যদি খোলাখুলি আপনি মনে সাহস থেকে বলতে পারেন। এখন কিন্তু সামাজিক বাংলাদেশ, কি জায়গায় আপনি এখনো বললেন যে আপনি খুশি না? ডক্টর আনোয়ার করিম খুশি না ম্যাটার্স ইন ওয়াশিংটন, আপনি ওয়াশিংটনের একটা মুখপাত্র, বলেন না। খুশি না এই কারণে বলছি, যেমন বিএনপি 1/11 কথা, 1/11 সময় যখন বিএনপিকে করা হলো, বিএনপি এবং আওয়ামী লীগ দুজনকে করা হলো, তখন বিএনপি যে অ্যাক্টিভিটিগুলো করেছে সেগুলো অনেকগুলোই সাপোর্ট করা যায় না। তাদের মধ্যে যে চেতনা, তারা মনে করে যে তারা ইলেকশন না করে, যেমন হাসিনা যেমন পাওয়ারে যেতে, বিএনপির মধ্যেও একই ধরনের চিন্তা ভাবনা আছে বলে আমার বিশ্বাস। তারা মনে করে, আমি অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে নির্বাচন প্রস্তাবিত ছিল বিএনপির সময়ও, ইয়েস, রাইট। সুতরাং বিএনপির সময়ও নির্বাচন সুস্থ হয়েছে বলে আমি মনে করি না। সেখানে খালেদা জিয়া তো তখন ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এটা কিন্তু উনি ছেড়ে দিয়েছিলেন, সেটাও তো ভালো প্লাস পয়েন্ট ছিল, এটা দিয়ে ভালো করেছিলেন, কিন্তু তাদের নির্বাচনও ত্রুটিপূর্ণ ছিল। এখন যেটা হচ্ছে, এখন যেটা দরকার সেটা হলো যে এই নির্বাচনের সংস্কারের মাধ্যমে নির্বাচনকে একটা সুস্থ নির্বাচন কি করে আমরা পেতে পারি সেই চেষ্টা করা। এটা বিএনপি আসবে এমন কোনো গ্যারান্টি আমি দিতে পারি না, আমি দিতে চাচ্ছি না। আমি 100% আপনার সাথে একমত, 100%। কারণ হলো যে বিএনপি মনে করছে যে তারা বড় দল, তারা আসবে, এটা ঠিক না। আফটার ইলেকশন বোঝা যাবে কে আসবে। এবং আমি আরো কথা বলি যে এখন যেটা আমার মনে হচ্ছে, আমার চিন্তা, আমার ব্যক্তিগত চিন্তা, সেটা হলো যে এটা চিন্তা হয়তো মানে অতখানি সারগর্ভ নাও হতে পারে। এই যে ছাত্র যারা রাজনীতিতে আসবে মনে হচ্ছে আজকে নতুন ঘোষণা দিয়ে দিয়েছে, আই গট দ্য লেটার অলরেডি, চিঠিটা পেয়েছি, বৈষম্য বিরোধীরা আজকে কমিটি গঠন করছে আজকে, তাদের কিন্তু তাদের স্ট্রেংথ তো আমরা জানি না। তাদের পিছনে জনগণ আছে, তাদের পিছনে জনগণ কতখানি আছে এটার উপর ডিপেন্ড করবে তাদের স্ট্রেংথকে। এবং তাদের সাথে যুক্তরাষ্ট্রের প্রশাসন যারা এখনো আছে না, যুক্তরাষ্ট্রের ভিতরের মেশিনারি তাদের পক্ষে আছে, বাংলাদেশে একটা পিস থাকুক। সুতরাং তাদেরকে এখন আমি কোনোভাবে ফেলে দিতে পারছি না। তারাও আসার ক্ষমতায় আসতে পারে, সুযোগ তারাও পেতে পারে। সুতরাং ইলেকশন রেজাল্ট কি হবে সেটা আজকে আমরা ডক্টর করিম সাহেব, এই 15 দিনে 17 বছরের যানজট পালিয়ে গেছে, এটা এমনি হয়ে যায় নাই।
না 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 পিছনে কেউ না কেউ আছে। ওকে, আছে সেই আছেটা কিভাবে আছে, কিভাবে তারা কাজ করছে, কিভাবে তাদের ভবিষ্যৎ প্রক্রিয়া কি হবে তার উপর ডিপেন্ড করবে তাদের অবস্থা রাজনৈতিক কি। দলগুলা আন্দোলন করেছে কিন্তু দে ফেল টু, যারা বল ঢোকানোটা ফেল করেছে ছাত্ররাই কিন্তু বলে যায়, এবং ছাত্ররা না সারা বাংলাদেশের মা বাবা শিক্ষক ধর্মী, আপনি এটাকে বলে যে আপনার অভ্যুত্থান তো একটা দল দিয়ে হয় না, সারা তাই, বাংলাদেশের লোক রাস্তায় নেমে গেছিল তো। তো এখন যদি সেই সারা বাংলাদেশের মানুষ যদি আসলে ছাত্রের পিছনে যায় তাহলে দে উইল বি দ্য মেজরিটি। আনোয়ার ভাই, কেউ বলে না যে বাচ্চাগুলাকে হেলিকপ্টার দিয়ে জানলা জানলায় গুলি করে মারছে, তাদের কথা কেউ বলছে না। শিশু বাচ্চাদেরকে গুলি করে মেরে ফেলেছে, কোনোদিন বাংলাদেশে হয় না এগুলা। এগুলো কোনোদিন হয়নি। সুতরাং আপনার হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে বলে গুলি করছে, এগুলো হয় নাই আগে, বুঝছেন? হয়নি। এই জন্য ছাত্রদের যে ঐক্য, এটা যদি তারা অটুট রাখতে পারে তাহলে তাদের দল হবে আমার মতে সবচেয়ে প্রিয়। মোর দেন 40,000 স্টুডেন্টস আর ইনজুর্ড, কারো চোখ নাই, কারো কান নাই, কারো হাত নাই, কারো পা নাই, এগুলোকে দেখবে কে? এগুলো কি 3 মাসে 6 মাসে 2 বছরে শেষ হয়ে যাবে? তাদের তো পূর্ণ বছর লাগবে। এক্স্যাক্টলি। এই জন্য আমরা আজকেই একেবারে বলতে পারি না যে বিএনপি ক্ষমতায় চলে গেছে। নো, ক্ষমতায় যায়নি। হ্যাঁ, তারা যেতে পারে, আমি অস্বীকার করছি না, কিন্তু এই ছাত্রদের দল কিভাবে দাঁড়ায়, কি পর্যায়ে যায়, তার পিছনে জনগণের সাপোর্ট কতখানি থাকে তার উপর ডিপেন্ড করতে তাদের রাজনীতি। আপনি ব্যক্তিগতভাবে ছাত্রদের সংগঠনকে সমর্থন করছেন কিনা? সমর্থন করবে, ভেরি টাফ কোশ্চেন। কারণ হলো যে তারা যা করেছে সেটা আর কেউ করতে পারেনি। বিএনপি 15 বছরে কিছু করতে পারেনি, ছাত্ররা যা করেছে। বিএনপি ট্রাইড বাট দে ফেইলড। They failed miserably. সুতরাং ওই যে বললাম যদি কোথাকে সিন্ডিকেট, ওরা স্টেজ থেকে বলে কি, জিজ্ঞেস করে মহাসচিব আরেকজনকে, দ্যাটস নট গোনা বি হ্যাপেন নেক্সট বিএনপিতে বা নেক্সট আওয়ামী লীগে বা জাতীয় পার্টিতে। আপনি স্টেজে দাঁড়িয়ে আন্দোলন দাঁড়িয়ে বলছেন আমি জানি না পরবর্তীতে আমি কি ঘোষণা দিব। হোয়াট ইজ দিস? ইউ হ্যাভ টু হ্যাভ এ ম্যানিফেস্ট ইন ফ্রন্ট অফ ইউ, ইদার ইউ গো টু জেল অর গো টু পাওয়ার। এক্স্যাক্টলি। তো সেটাই আমি এখানেই শেষ করছি যে আমার মতে যে ছাত্র জনতার, ছাত্রদের যে অর্গানাইজেশন, সেটা প্রগ্রেসের উপর ডিপেন্ড করবে আজ দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, আমি আপনাকে এই সেক্টর থেকে একটু বেরিয়ে গিয়ে আমি আমাদের বিরতির পরে আসবো, আমি কুতুবুদ্দিনের কাছে যাব যে আপনি বাংলাদেশের যানজট নিয়ে আমার কিন্তু খুব ইচ্ছা ছিল আপনাকে উপদেষ্টা বানানোর, এবং কুতুবুদ্দিন খোদাও বাংলাদেশে এসে যেভাবে কথা বলে, কুমিল্লার ছেলে আমার, ওরেও যদি একটা উপদেষ্টা বানানো যেত ভয়ানক কাজ করে দিতে পারতো। আমাদের দেখেন জিয়া রহমান বলেন, খালেদা জিয়া বলেন, আরো অন্যান্য দলের কথা আমি বলবো না এখন যেহেতু এটাই সামনে আছে বেশিরভাগ করে। দেখেন জিয়া রহমান কিন্তু পিক করেছিল সব ইন্টেলেকচুয়াল। আমি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছি, বাবার দিকে তাকান, এখনো জিয়া রহমান ছবি পুঁজি করে, পোস্টার পুঁজি করে বিএনপি চলছে এখনো। উই আর অনেস্ট। ক্ষমতা থাকতে গেলে কিছু আপনাকে খেলাধুলা করতে হবে, সেটা উনি করেছেন, কিন্তু আজও বাংলাদেশে জিয়া রহমানকে কেউ বলে না কেন? আচ্ছা, খালেদা জিয়া উনি কিন্তু ইন্টেলেকচুয়াল নিয়েছিলেন, কিন্তু উনি কিছুই জানতেন না, উনি হাউস ওয়াইফ ছিলেন। হ্যাঁ, প্রেসিডেন্টের ওয়াইফ ছিলেন, সেনা প্রধানের ওয়াইফ ছিলেন। আমি ওনাকে অসম্ভব রেসপেক্ট করি, ভালোবাসি। শি হ্যাজ টু মাচ নলেজ, বাট উনি বাজে কথা কখনোই মুখে দিয়ে বলেন না। কিন্তু আমি ওনার প্রচার করছি না, দ্যাটস হাউ শি ইজ। কিন্তু উনিও কিন্তু ইন্টেলেকচুয়াল খুঁজে খুঁজে বের করেছিলেন। মিস্টার ডক্টর আনোয়ার করিম, কুতুবুদ্দিন খোদা এবং তারেক রহমান সাহেব বা যারা দেখছেন আরো অন্যান্য দলের, 24 ঘন্টা ইন্টেলেকচুয়াল খোঁজা যায়, 24 জন। ওকে, আপনারা খুঁজেন দেশকে কারা ভালোবাসে, তাদেরকে খুঁজেন, বসান, রিগার্ডলেস অফ এনি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। আজকে একটু অন্যভাবে কথা বলছি। দেশকে আগে বলে না দেশ দল ব্যক্তি, এখন হয়ে গেছে ব্যক্তি দল দেশ। ইট নিড টু বি চেঞ্জ। এটা সংস্কার করতে হবে। আমরা একটা ছোট্ট বিরতি যাব। হ্যাঁ বলেন, আপনার এই যানজট নিয়ে আপনার সাথে আমার কথা হচ্ছিল, আমি চাচ্ছি যানজট নিয়ে আপনি কিছু বলবেন আমাদের নেক্সট সেগমেন্টে। এটা বাংলাদেশে যতই রাস্তা হোক, যতই ফ্লাইওভার হোক, ওই কুদ্দুতি কথা জিজ্ঞেস করেন, এখনো ধানমন্ডি থেকে গুলশান যেতে 2 ঘন্টা লাগে, একটা মুভি পুরো দেখে ফেলতে পারবেন আপনি। ওকে, ঠিক আছে। এইটা আমেরিকা থেকে শিক্ষক ট্রাভেল করে আপনি এক্সপার্ট, আপনি এই ডিপার্টমেন্টে কাজ করেছেন, আপনি আজকে টক শোতে বলবেন, আপনি ব্যাখ্যা দিবেন যে এইভাবেই সম্ভব। দেখেন, আমি থাকি যে এলাকায় লিসবার্গ, ওয়াশিংটন থেকে আসতে আগে লাগতো 1.5 ঘন্টা, এখন লাগে 35 মিনিট, বিকজ অফ দিস আপনাদের মতো এক্সপার্টদের কথায়। কারণ লাইট গুলো উঠিয়ে দিয়ে সব ফ্লাইওভার করে দিয়েছে, সব
I had 20-30 light before I hit my exit. এখন কোনো লাইটে নাই from one place to another place. Right. 30টা লাইট উঠিয়ে দিয়েছে, এগুলো শুনতে চায় না কেউ। There are some way আপনি ব্যাখ্যা দিতে পারেন। রাইট রাইট, এগুলো শুনতে হবে। আপনি বিরতির পরে বলি। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বেরিয়ে যাচ্ছি, এসে আপনার যানজটের আগে কুদ্দুতিকতা খুব ক্ষুধার্ত অবস্থায় বসে আছে, আমার কথাগুলো খণ্ডন করবে। আমরা বিজ্ঞাপন বেরিয়ে যাচ্ছি, এসেই আমরা আবারও মেতে উঠবো আমাদের আলোচনা। আজকে বাংলাদেশে করণীয় কি এবং কোথায় ব্যর্থতা, কোথায় সার্থকতা। একটু অপেক্ষায় থাকুন। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। আমরা চমৎকার একটি অ্যাড দেখলাম গোল্ডেন এজ হোম কেয়ারের। কুদ্দুতিকতা, আপনি বোধহয় অনেকক্ষণ ধরে বসে আছেন আমাকে ধরার জন্য, বলেন প্লিজ, গো হ্যাঁ বলেন। কুদ্দুতিকতা, মাইক ঠিক আছে? মাইক চলছে? আরো করে মাইক অফ আছে? হ্যাঁ, গো হ্যাঁ, আপনি যে বিষয়টা না, আমাদের বিজ্ঞাপন বিরতির আগে যে বিষয়টা আপনি বলছিলেন যে সরকার পরিচালনার ক্ষেত্রে জ্ঞানী এবং দেশপ্রেমিক শিক্ষিত মানুষের অবস্থান নিশ্চিত করা আর কি, যেটা জিয়াউর রহমান সাহেব ডেফিনেটলি করেছিলেন এবং খুঁজে খুঁজে বের করেছিলেন শিক্ষিত লোক, এবং উনি বলেছিলেন যে শিক্ষিত মানে দেশপ্রেমিক ছাড়া রাষ্ট্র পরিচালনা খুব টাফ, উনি এই কথাটা বলেছিলেন। তা আমি বিশ্বাস করতে চাই যে তারেক রহমান সাহেব, যিনি আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনারা যদি সামনে ক্ষমতায় আসেন, উনি ওনার বাবার মতো, ওনার মায়ের মতো একদম শিক্ষিত, দেশপ্রেমিক, প্রাজ্ঞ এবং রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ এমন তরুণ হোক আর প্রবীণ হোক, তাদেরকে সরকার পরিচালনার সুযোগ দেবেন। তবে ডক্টর আনোয়ারুল করিম একটা চমৎকার এবং খুব অত্যন্ত বাস্তব ভিত্তিক কথা বলেছেন যে এখনো কিন্তু কনফার্ম না যে বিএনপি ক্ষমতা আসবে কি না। এটা একটা উদাহরণ আপনাকে আমি বলছি। 90 সালে এরশাদ বিরোধী আন্দোলনের পরে যখন ইলেকশন ক্যাম্পিং হচ্ছিল, যখন বেগম জিয়া এবং শেখ হাসিনা ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং ইলেকশনের ক্যাম্পিং করছিলেন, নির্বাচনী প্রচারণা করছিলেন, তখন এরশাদ বিরোধী আন্দোলনের পরে আমার পেশাগতভাবে আমি একটা প্রতিষ্ঠানে ছিলাম এবং আমার ইলেকশনটা ফলো করতে হয়েছে। আমি ইনফ্যাক্ট শেখ হাসিনার মানে ডিউটি করেছি, ইলেকশন ডিউটি, যেটা মানে ইলেকশনের যেটা, আমি একটা সংবাদ মাধ্যমে ছিলাম তখন। তো আমার মনে আছে যে জনাব নাসিম, প্রয়াত নাসিম, মোহাম্মদ নাসিম, তিনি তখন আওয়ামী লীগের তথ্য সম্পাদক ছিলেন, আমির হোসেন আমু, তারপরে আব্দুর রাজ্জাক এবং আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, ওরা তখন ছোট নেতা, আরো বেশ কয়েকজন যারা আওয়ামী লীগের প্রথম সারির নেতা ছিলেন, ইভেন জিল্লুর রহমান কথা বলছি। আপনি শুনছেন আমাকে? শুনছেন? হ্যাঁ, শুনছি। জি জি। আপনার টকশো থেকে অনেকে আপনার ফোন নাম্বার, টকশো থেকে অনেকে আপনার ফোন নাম্বার চাচ্ছে, আর আমি ফোন নাম্বার দিচ্ছি, কমেন্ট করছেন, তাদেরকে ধন্যবাদ। বলেন। জি, আমি যেটা তখন আমি যেহেতু ওনার সাথে ক্লোজ ছিলাম, ওনাদের সাথে প্রফেশনাল কারণে, তখন তারা প্রয়াত নাসিম সাহেব আমাকে বলছিলেন, আমরা চিরাং যাচ্ছিলাম একই গাড়িতে, উনি বলছিলেন যে কুদরতি খোদা, আমরা তো ক্ষমতায় আসতেছি, তা আমার কোন মন্ত্রী হলে ভালো হয়, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। আমি ওনাকে বললাম যে নাসিম ভাই, আপনি তো তথ্য সম্পাদক আওয়ামী লীগের, আপনি তথ্যমন্ত্রী হবেন। এটা হলো নাসিম সাহেবের কথা। এবং এখন জীবিত আছেন আমির হোসেন আমু সাহেব আমাকে বলছিলেন, উনি পাওয়ারফুল লিডার তখন, উনি বললো যে গুজরাট আবার কোন মন্ত্রণালয়, তো আপনি ভালো বুঝেন কোন মন্ত্রণালয় ভালো আমার জন্য ফিট হয়, তো আমি কি আপনি এলজিআরডি কিংবা ভালো মন্ত্রণালয়, ভালো মিনিস্ট্রি নেবেন। মানে ইনফ্যাক্ট ওনারা ক্ষমতায় চলে গেছে আর কি। ইভেন তৎকালীন মাননীয় বিরোধী নেত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও একদম কনফার্ম, উনি তো বিবিসির সাথে বলেই ফেলেছিলেন যে বিএনপি 10 থেকে 20টা সিট পাবে, উনি সরকার গঠন করবে। তবে এটাও ঠিক, বিএনপিও তখন মনে করেছিল তারা প্রধান বিরোধী দল হবে, কিন্তু জনগণের মনের কথাটা বিএনপিও বুঝতে পারে নাই, আওয়ামী লীগও বুঝতে পারে নাই। জনগণ কিন্তু তখন বিএনপি ক্ষমতায় নিয়ে আসছে। হ্যাঁ, ওই কথাটাই আনোয়ার সাহেব যেটা বলছিলেন, ওই কথাটা আমি বলছি যে আপনি যেটা ইলেকশন হতে আমার ধারণা যে আরো 3 থেকে 4 বছর লাগবে, 3 থেকে 4 বছর লাগবে। এই 3-4 বছরের মধ্যে আরো 3 বছর পরে বিএনপির জনপ্রিয়তা থাকবে কিনা এটাও কিন্তু প্রশ্ন। ঠিক আছে। আর আনোয়ার করিম সাহেব যেটা বলছিলেন যে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য যারা এই আন্দোলনের অন্যতম অংশজন বলে নিজেরা দাবি করেন, আমিও তাদের দাবির সাথে একমত অনেকটা, ওনারা একটা রাজনৈতিক দল গঠন করবেন কিনা সংগঠন গড়ে তুলেছেন, সংগঠন ঘোষণাও দিয়ে দিয়েছেন। পরবর্তী পর্যায়ে হ্যাঁ পরিপূর্ণ রাজনৈতিক দল যদি তারা তৈরি করে এবং তারা যদি ইলেকশনে যায়, সেক্ষেত্রে ইলেকশনে বিএনপির জয়ের সম্ভাবনা কতটুকু, এটাই ডক্টর করিম বলছিলেন। রাইট, এটাই আমার প্রশ্ন। তো আমি যেটা মনে করি, এই যে আমি আমাকে একটু ফ্লোর দেন, আমি ফ্লোর চেয়ে নিচ্ছি আপনাদের থেকে। আপনাদের কেমিস্ট্রি দুজনে খুব ভালো, আমি আরেকটা টক শো আপনাদের দুজনে নিয়ে আসবো যানজট নিয়ে। আচ্ছা, আমি আনন্দ করিমের কাছে যাচ্ছি। এই যে একটু আগে আপনারা বললেন যে কে ক্ষমতা আসবে, দ্যাটস এ গুড সংস্কার পয়েন্ট, যে আমরা কেউই বলতে পারি না যে ক্ষমতায় আসছে। কথা যেটা বললেন ডক্টর করিম, আমি তখন ঢাকায় জাপান থেকে এসে, এবং আমি খুব ইনভলভ ছিলাম এই 91 এর নির্বাচনে, একদম ফিজিক্যালি। আমি দেখেছি হি ওয়াজ রাইট কথা, যে খালেদা জিয়ার টিম, আমি তার ক্রমশ ওনার অফিসে পোস্টার বিলি করেছি আমি ওই সময় বনানী অফিস থেকে। আই হ্যাভ উইটনেসড একদম ফিজিক্যালি। আমি জাপান থেকে টকবকা লোক আসা, তখন আমি বেশ ভালো অবস্থা তখন। তো আমার সুযোগ হয়েছিল তারেক রহমানের সাথে বন্ধুত্ব হওয়ার। আমি ওখানে গিয়ে আমি ওনার সাথে কাজ করার সুযোগ করেছি, কিন্তু কোনো দলীয় নেতা ছিলাম না তখন, কর্মীও ছিলাম না ভাই। তখন কুতির কথা যেটা বললেন, বিএনপি আমি যেখানে হেডকোয়ার্টার ওখানে বসে দেখেছি তারা 80টা সিটের বেশি আশা করে নাই। কিন্তু আমি রেকর্ড বলছি, যখন 100 সিট হলো তখন আমরা ছুটি পেলাম বাসায় যাওয়ার, ভিক্টরি সাইন দিয়ে। ঘুমের থেকে উঠে দেখি বিএনপি তখনও কিন্তু মেজরিটি হয় নাই, যে সংখ্যাগরিষ্ঠ সিট নিয়ে গিয়েছেন ক্ষমতায় যাওয়ার দ্বার প্রান্তে। আমি তো হতভম্ব এই জন্য বলছি। এবং আমার খালাকে, মিসেস খানকে খালেদা জিয়ার সাথে দেখা করার ব্যবস্থা করে দিয়ে তারপর দিন সকালবেলা, এবং জনাব তারেক রহমানের মাধ্যমে এই মিসেস খানকে আমি দেখা করে খালেদা জিয়ার সাথে সুরভির একটা ফুলের তোড়া নিয়ে আমার খালা দেখা করে আসেন বেগম জিয়ার সাথে, যে এত খুশি হয়েছেন, ওনারা স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা দিয়ে আসছিলেন। তখনও কিন্তু ঘোষণা হয় নাই, তখন মেজরিটি প্রধানমন্ত্রী হবে নিশ্চিত হয় নাই তখনও। এখন কেন বলছি কথা ওয়াজ রাইট, যে বিএনপি নিজেই ভাবে নাই যে বিএনপি ক্ষমতা আসবে। রাইট, জনগণ পাল্টে দিছে সব। গো হেড আমার করেন, গো হেড আপনার। আপনি কিন্তু এই মাত্র 10 মিনিট সময় আছে, 5-7 মিনিট, আপনি কিন্তু যানজট নিয়ে এখন একটু কথা বলেন প্লিজ। আচ্ছা, আমি টপিক চেঞ্জ করছি, যানজট নিয়ে কথা বলি। যানজটটা বাংলাদেশে একটা অ্যাকিউট সমস্যা। এরকম সমস্যা নিয়ে আমাদের দেশে চলতে পারে না। আমাদের ঢাকা সহ সারা বাংলাদেশের যে যানজটের যে একটা সমস্যা রয়ে গেছে, এটাকে একটা কম্প্রিহেন্সিভ মাস্টার প্ল্যানের মাধ্যমে, আমি খুব সরে যাচ্ছি, কম্প্রিহেন্সিভ মাস্টার প্ল্যান। আপনি ডক্টর প্রফেসর ইউনূসের মতো 000 মতো আপনি 3টা পয়েন্ট দেন আজকের অনুষ্ঠানে প্লিজ। হ্যাঁ, তো একটা ফার্স্ট পয়েন্ট হলো যে এই আমার দেশের যে টোটাল যে ট্রান্সপোর্টেশন নিডস কি, সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এই লিস্ট করার জন্য একটা সার্ভে করতে হয়। এই সার্ভেটা হলো অরিজিন ডেস্টিনেশন সার্ভে, যে একটা মানুষ অরিজিন কোথায়, একটা মানুষ সকাল থেকে বিকাল পর্যন্ত যে ট্রিপগুলো তার দরকার, তার মধ্যে অরিজিন কোথায়, ডেস্টিনেশন কোথায়, অরিজিন কোথায়, এইভাবে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা তৈরি করার মাধ্যমে একটা নাম্বার 1 হলো ম্যাপ, ডেস্টিনেশন কোথায় থেকে কোথায় যাবে। নাম্বার 2 এটা করার পরে দেন তাকে অ্যাসেম্বল করার পরে একটা, এটাকে আমরা বলি ট্রিপ স্টাডি করার পরে আমরা একটা প্লিজ মেক এ নোট, আমরা ফাইনাল একটা পাই যে আমাদের দেশের এই যে, আমি ঢাকা শহরে আমাদের এত লোকজন আছে, এত
এই টোটাল ট্রিপ এই এখানকার ট্রিপ এখানে যাবে, এখানে এই করে আমরা একটা ট্রিপ সার্ভে আমরা করে আমরা একটা সমাধান করতে পারি যে এই আমাদের নিড। এখন নিড যখন হয়ে গেল, তারপরে আমাদের সাপ্লাই সাইডে যেতে হবে। সাপ্লাই সাইড হলো কি, আমরা কি ধরনের ট্রান্সপোর্টেশন প্রোভাইড করি, ডেস্টিনেশন, ট্রিপ, দেন সাপ্লাই। সাপ্লাই সাইডে তখন আমাদের মানে রিসোর্স কি আছে সেগুলো দেখতে হবে। এখন রিসোর্সের মধ্যে আমাদের ঢাকা শহরে রিসোর্সের মধ্যে আমাদের আমাদের আছে, যেটা যে ট্রাক যেটা আছে, যে রাস্তাতে কতটুকু গাড়ি যেতে পারে, সেটা একটা সার্ভে করতে হবে, একটা সমাধান আছে যে এতগুলো এই স্পিডে গাড়ি চললে এই এতগুলো ট্রিপ সেখানে সম্ভব হবে। একইভাবে যদি আমরা বাস যাই, তাহলে বাস ট্রানজিটের মাধ্যমে কতগুলো লোক সেখানে যাবে। এরকম করার পরে আমরা একটা ট্রিপের যেটাকে ট্রিপ অ্যাসাইনমেন্ট বলে, অ্যাসাইনমেন্ট মাধ্যমে আমরা করতে পারি যে এই এতগুলো ট্রিপের মাধ্যমে আমরা এই সমাধানগুলো করতে পারি। এই যে ট্রিপ নিডস এবং ট্রিপ সাপ্লাই, এই দুটোর মধ্যে সমাধান নিয়ে আসার পরে দেন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে এস্টাবলিশ করব। তারপরে আমাদের এস্টাবলিশের মধ্যে কি দাঁড়ালো, এখন যদি আমরা যখন এই ডিভিশন আসবে এর মধ্যে, আমি কিন্তু আপনার পয়েন্টগুলো খুব মনোযোগ দিয়ে শুনতেছি, কিন্তু শোনেন। আচ্ছা, যখন আপনার কি দাঁড়ালো, যখন আমি নিশ্চিত হয়ে গেল, তারপরে আমরা অ্যাসাইনমেন্ট করে আমরা দেখলাম যে কি কি লাগবে, দেন আমাদের সাপ্লাই সাইডে আসলো। সাপ্লাই সাইডের পরে আমরা কি আমাদের রিসোর্স আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করলাম, করার পরে কি আর বাকি নিডস কি সেটাকে আমাকে এস্টাবলিশ করতে হবে। যেমন ধরেন ঢাকাতে বেল্টওয়ের চিন্তা করি, বেল্টওয়ে এবং সারা বাংলাদেশের যে এটা আপনি আমাকে 10 বছর আগে বলেছিলেন, বলেছিলাম, সেই জিনিসটা আজও আবার বলছি যে বেল্টওয়ের মাধ্যমে আমরা ঢাকা শহরের যানবাহন ব্যবস্থা করতে পারি, যে একটা মানুষ যখন বেল্টওয়ে ঢুকে সার্কুলার চলবে, চলার পরে দেন আরেকটা জায়গাতে পয়েন্ট বেরিয়েছে তার স্টেশনে চলে। আমি দর্শকদের একটু বলে নিচ্ছি, উনি যে বেল্ট বলছেন বেল্টওয়ে, এটা হলো জাপানে আমি ছিলাম, ওখানেও আছে একটা ইয়ামানো-চেন ট্রেন, বেল্টওয়ের মতো সারা টোকিওতে ঘুরে আপনি ইচ্ছা করে 2 ঘন্টা ঘুমিয়ে থেকে আবার আগের জায়গায় আসতে পারেন। আর এই ওয়াশিংটন আছে 495 যে বেল্টওয়ে, 495। যারা আমেরিকায় আসছেন বা ভিডিও দেখবেন বা দেখেন, আমরা এখানে একটা গোল বৃত্তের মতো রাস্তা আছে, সারা মেরিল্যান্ড, ভার্জিনিয়া ডিস্ট্রিক্টে ঘুরে আপনি ঘুরে আবার বাবুর জায়গায়, করিম ভাইয়ের জায়গায় চলে আসতে পারবেন। তো এইটা হলো যে বেল্টওয়ে, যে আপনার ঢাকা সিটির চারিদিক দিয়ে একটা গোল রাস্তা করতে হবে, যার যেখানে দরকার সেখানে নেমে গেল। গো হেড। আচ্ছা, তো এইভাবে করে আমরা ওই যে আমাদের যে নিডস গুলো যেগুলো আমরা আগে আইডেন্টিফাই করেছি যে এইগুলো ট্রিপ, তখন আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে এই ট্রিপগুলো আমরা ডিস্ট্রিবিউট করে আমরা একটা সমতা আনতে হবে। সেই সমতাটা হলো সবচেয়ে বড় জিনিস। একটা যদি ট্রাফিক ট্রান্সপোর্টেশন যে সমতা নিয়ে আসতে পারলেই দেন আমরা সলভিং দ্য প্রবলেম, তখন আমাদের যানজট থাকবে না। আজকে এখানেই থাকেন। আমি আপনাকে অশেষ ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ। চমৎকার 3টা লাইন দিলেন 000 মতো, যে কি কি করা দরকার। প্রথম ডেস্টিনেশন ফ্রম ঢাকা থেকে, তারপর আপনি দেখবেন যে এটাকে কিভাবে ব্যবহার করা যায়, তারপরে রিসোর্স। মিস্টার কুতুদি কথা, আপনি যানজটের উপর যদি 2 মিনিট কথা বলে আর ধন্যবাদ দিয়ে দেন। আর ভাই আপনি 1 মিনিট ধন্যবাদ দিয়ে দেন। আমি একটু কথা বলতে চাচ্ছি। আপনি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট মিস হয়ে যাচ্ছে, যেটা আপনি প্রথমে বলেছিলেন যে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া, এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, কারণ এটা আপনি প্রথমে বলেছিলেন। 2 মিনিট। হ্যাঁ, 2 মিনিট। হ্যাঁ, যেটা সেনাকুঞ্জে, এটা অবশ্যনীয় ঘটনা, এটা অত্যন্ত ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক ঘটনা আমি মনে করি। 12 বছর পরে, 1 যুগ পরে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া, যিনি একজন সেনা কর্মকর্তার স্ত্রী। আপনাকে আমি মনে করে দিতে চাই যে আমাদের যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং আমাদের 2 জন মাননীয় উপদেষ্টা যারা আন্দোলনের শীত ছিলেন, ছাত্র নেতা, ওনারা এবং মোস্ট প্রবাবলি আমি ডক্টর ইউনূসের পুরো বক্তৃতা শুনিনি, ওনারা বলেছেন বেগম জিয়ার উদ্দেশ্যে যে আমরা খুব প্রাউড ফিল করছি আপনাকে এই এনভায়রনমেন্টটা তৈরি করে দেওয়ার জন্য। উনি যে আসছেন, উনি যে সেনাকুঞ্জে আসছেন, এই এনভায়রনমেন্টটা তৈরি করার জন্য ওনারা প্রাউড ফিল করছেন। আমি ওনাদেরকে এই কথার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু আমি যদি বিষয়টা একটু ভিন্নভাবে চিন্তা করি, আমি যদি বেগম জিয়ার অবস্থান থেকে চিন্তা করি, বেগম জিয়া যদি বলেন যে আমি এখানে আসার এনভায়রনমেন্টটা গত 15 বছর আপসীন সংগ্রাম নেত্রী হিসেবে আমি যে তৈরি করে দিয়েছি, সেটা কি?
এটা উল্টো হতে পারে, বেগমজিও বলতে পারেন যে আজকে যে আপনারা এখানে আসছেন এই অ্যাপয়েন্টমেন্টটা আমি তৈরি করে দিয়েছি, এটাও হতে পারে, এটাও হতে পারতো, কিন্তু কথাটা এটাও এইভাবেও বলা যেতে পারে। হ্যাঁ, কারণ কোন এনভায়রনমেন্ট কিভাবে তৈরি হয়েছে সব যোগ্যতা কিন্তু আছে, যেটা বললো এখন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, এটা উল্টো হতে পারে। হ্যাঁ হ্যাঁ, না ডেফিনেটলি উনি দেখছেন, আপনি জানেন যে আপনার আত্মীয় কিন্তু আমার সাথে উনি দেখছেন, এবং আমি জানি মিস্টার বাবু, ঠিক আছে, আপনার ওই অবস্থান থেকে আমি আপনাকে দূরে সরিয়ে দিচ্ছি, কিন্তু আপনি জানেন তারেক রহমানের বর্তমান অবস্থাটা, ওইটা মানুষের ব্যক্তিগত রিলেশন কিন্তু অস্বীকার করা যায় না, আবার আত্মীয়তা অস্বীকার করা যায় না। ওনারা আমার ল হাউস রিলেটিভস, আপনার আরো বেশি কাছের রিলেটিভস, কিন্তু ব্যস্তে প্রবেশ করতে পারে না। ঠিক আছে, এই জন্য আমি বলছি আর কি, আমি এই জন্য বলছি যে বেগম জিয়ার যে যারা বলছিলেন যে আপনারা এই সুযোগ তৈরি করে দিয়েছি, আমি উল্টা বলতে চাচ্ছি বেগম জি এই সিচুয়েশনটা তৈরি করে দিয়েছে। করিম ভাই, উনি এমপি এবং মন্ত্রী হওয়ার কোড দিচ্ছেন টেলিভিশনে, ঠিক আছে। এখন একটা ধন্যবাদ দিয়ে দেন আনোয়ার করিম, আপনি ধন্যবাদের মাধ্যমে অনুষ্ঠান শেষ করবো আমরা, প্লিজ গো হেড। ওকে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যে সবাই দর্শকদেরকে ধন্যবাদ দিয়ে দেন, আমাদের সময় নাই। দর্শককে ধন্যবাদ যারা আমাদের অনুষ্ঠান দেখলেন এবং কষ্ট করে 1 ঘন্টা আমাদের সাথে ছিলেন বলে। দর্শক শ্রোতা, বাংলাদেশি দর্শক যারা এবং আমেরিকা ইউরোপের দর্শকদের সবাইকে অশেষ ভালোবাসা এবং শুভরাত্রি। বাংলাদেশ এখন রাত্র। ওকে, আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ দিয়ে দেন। ধন্যবাদ সবাইকে যারা অনুষ্ঠান শুনেছে এবং যারা আমাদের কথাগুলোকে অনুধাবন করার চেষ্টা করবে, তাদেরকে আমরা সবাইকে ধন্যবাদ। ওকে দর্শক, আমরা আজকে এখানে অনুষ্ঠান শেষ লগ্নে আছি। অনেক রকম কথা হলো, আমাদের যদি কোনো রকম কথা আপনারা আঘাত খেয়ে থাকেন, যেই হোক, আপনারা ওটা ভাবে নেবেন না। আমাদের কথাগুলো বলা দরকার। আমাদের অনুষ্ঠানের নামই হলো আলাপন, আমরা অনেক আলাপে করতে পারি। তো আপনারা যারা দেখেছেন বা দেখবেন, এই অনুষ্ঠানে আমি অনেকগুলো শো করছি, এবার এটাতে অনেকগুলো স্পেসিফিক বুলেট পয়েন্ট আছে, আপনারা এগুলো খেয়াল করবেন, আপনারা এগুলো ধারণ করবেন, এক্সিকিউট করবেন। যানজট নিরসনের ব্যবস্থা ছিল, খালেদা জিয়ার সেনাকুঞ্জের ব্যবস্থা ছিল, সম্মানের ব্যবস্থা তুলে ধরা হয়েছে, এবং আমরা সিন্ডিকেট নিধন বা যারাই ক্ষমতা আসবেন তারা যেন এখন থেকেই, যেরকম ট্রাম্প বা বাইডেন বা ওবামা বা ক্লিন্টন 3 মাস সময় পায়, 2.5 মাস ওদের ক্যাবিনেট গুছানোর, এটাও তো সময় পেয়েছে অনেকটা, যারা যে কদিন পরে নির্বাচন হোক, সংস্কার করে নির্বাচন হোক, এই আশা ব্যক্ত করে আজকে অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। চলো।